স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, জয় হিন্দ। দেখছেন কিশলয়ের অগ্নিবাণ, আমি কিশলয়। ভারতের রাজনীতিতে, শুধু বাংলার নয়, গোটা ভারতের রাজনীতিতে এর চেয়ে বেশি ঘৃণিত, হেটেড কোনো চরিত্র আর কখনো হয়েছে বলে মনে হয় না। আছে অনেক ঘৃণিত চরিত্র, কিন্তু একজন ব্যক্তির জন্য একটা 15 বছর ধরেই বাংলায় শাসন করা দল, একটা দল যারা 1998 থেকে এতদিন পর্যন্ত এই গোটা বাংলার বিভিন্ন নির্বাচনে কখনো জয়ী হয়েছে, কখনো হেরেছে, কিন্তু দলটা টিকে থেকেছে। সেই দলটার একদম 12টা বেজে গিয়ে দলটার প্রত্যেক নেতা, সেই সময় প্রাক্তন মন্ত্রী থেকে এমএলএ, প্রাক্তন এমএলএ থেকে প্রাক্তন এমপি থেকে বর্তমান যারা রয়েছে সবাই ছেড়ে চলে যাচ্ছে একদিকে। হ্যাঁ, কোট আনকোট চোর ভাইপো। আর অন্যদিকে সেই কোট আনকোট চোর ভাইপোর কখনো কণ্ঠস্বর পরীক্ষা, কখনো জিজ্ঞাসাবাদ, কখনো ইডি ডাকছে, কখনো সিবিআই ডাকছে, কখনো সিআইডি ডাকছে, কখনো পুলিশ ডাকছে। এত দুর্নীতি করেছে। একদিকে এই কোট আনকোট চোর ভাইপো বাংলার মানুষকে লুটে পুটে খেয়েছে, আর একদিকে এই কোট আনকোট চোর ভাইপোর জন্য তারই দলের তাবড় তাবড় নেতারা চলে যাচ্ছে, গিয়ে বলছে যে ওই একজন ব্যক্তির জন্য ওই দলটা ছেড়ে দিলাম, ওই একজন ব্যক্তির জন্য আজকে তৃণমূলে থাকতে পারলাম না, মানে কালীঘাট তৃণমূলে থাকতে পারলাম না। এতটা ঘৃণিত চরিত্র, যাকে নিজের দলের লোক, নিজের দলের নেতা, অন্য দলের নেতা, অন্য দলের লোক, বাংলার সাধারণ মানুষ, সাধারণ ভোটার, দেশের অন্যান্য রাজ্যের মানুষ সবাই ঘৃণা করে। এত ঘৃণা কারণ সে এতটাই দুর্নীতি করেছে, এতটাই শাসন চালিয়েছে, এতটাই সে ডিকটেটরশিপ চালিয়েছে গোটা দলের ওপর এবং গোটা রাজ্যের ওপর, যে রাজ্যের মানুষ তথা তার দলের নেতাদের ঘৃণা এসে গিয়েছে। এবার কণ্ঠস্বর পরীক্ষা দিয়ে আরো বিপাকে পড়েছে কোট আনকোট চোর ভাইপো, হতে পারে গ্রেফতার। প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর আজকের হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। অনেক চেষ্টা করেছিল কোট আনকোট চোর ভাইপো, কিন্তু শেষমেশ কণ্ঠস্বরের পরীক্ষা দিতেই হলো। বারবার চেষ্টা করেছিল যাতে কণ্ঠস্বরের পরীক্ষা না দিতে হয়, বারবার ডাকা সত্ত্বেও যায়নি কোট আনকোট চোর ভাইপো, কিন্তু শেষমেশ আদালতের থাপ্পড় খেয়ে কণ্ঠস্বরের পরীক্ষা দিতে যেতেই হলো ভাইপোকে। ভোটের আগে গাড়ির বনেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বড় বড় ঢক্কা নিনাদ করেছিল ভাইপো। তখন মনে ছিল না, এখন কণ্ঠস্বর না দেওয়ার জন্য ধানাই পানাই করছিল। কিন্তু শেষ পর্যন্ত আদালতের নির্দেশে কণ্ঠস্বরের নমুনা দিল ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বাবু কণ্ঠস্বরের নমুনা দিলেন, শেষ রক্ষা তো হলো না। কণ্ঠস্বরের নমুনা দিলেন, শেষ রক্ষা তো হলো না। অভিষেক বাবু কণ্ঠস্বরের নমুনা দিলেন, ভয় পালিয়েছিলেন এতদিন। দিকে যেমন কণ্ঠস্বরের পরীক্ষা দিতে হয়েছে, তেমনি বেশ কিছু প্রশ্নের উত্তরও দিতে হয়েছে। ভাইপোর কণ্ঠস্বর যদি মিলে যায় ডিজে বাজানোর হুমকির সাথে, যেটা মিলবেই, কারণ সেই হুমকিও দিয়েছিল কোট আনকোট চোর ভাইপো, যদি মিলে যায় এবং যেটা মিলবেই মিলবে, তাহলে চরম বিপদ আসছে ভাইপোর ঘাড়ে। গ্রেফতারও হতে পারে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর এক মামলার খাড়া এখন অভিষেকের মাথার ওপর। আর এই কণ্ঠস্বরের নমুনাই কি ডিজে মামলায় অভিষেকের প্রধান প্রমাণ হয়ে উঠবে? কে যাচ্ছে, কে আসছে, কে ডিজে মামলা, কি মামলা, এসব আমাদের জানার খুব একটা এখন বিষয় নয়। দলের গুরুত্বপূর্ণ নেতারা ছেড়ে চলে যাচ্ছে একমাত্র ভাইপো অভিষেকের কারণে। মদন মিত্র থেকে অনুব্রত, একটাই কারণে তৃণমূল ছেড়ে আজ ঋতব্রতর ক্যাম্পে কোট আনকোট চোর ভাইপো। ভাইপো সব দিক থেকেই বিপদে, তাও ভাইপো এখনো কি বাঁচানোর চেষ্টা করছে, নিজেকে
নাকি পিসি মমতা বন্দ্যোপাধ্যায়কেও ত্যাগ করতে চলেছে কোট আন কোট চোর ভাইপো? প্রশ্ন করছি আজ কিশলয়ের অগ্নিবাণে। একদিকে কোট আন কোট চোর ভাইপোর কণ্ঠস্বর পরীক্ষা হয়েছে, কণ্ঠস্বর মেলানো হবে। ডিজে বাজানোর যে হুমকি দিয়েছিল ভাইপো, সেই গুন্ডা ভাইপো, দেশদ্রোহী ভাইপো, কারণ দেশের বিরুদ্ধেও লিখেছিল, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিল যে গোটা দেশকে চ্যালেঞ্জ করছি, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে, তাই দেশদ্রোহী গুন্ডা, কারণ গুন্ডামি করেছিল, বলেছিল চুল্লি জ্বালিয়ে দেবো, ডিজে বাজিয়ে দেবো। সেই কণ্ঠস্বরের সঙ্গে যেমন একবার তার কণ্ঠস্বর মিলে গেলে পরেই গ্রেফতারও হতে পারে কোট আন কোট চোর ভাইপো। আর অন্যদিকে ভাইপোর জন্য তৃণমূল, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, কালীঘাটপন্থী তৃণমূল, চটিচাটা তৃণমূল, যাই তৃণমূল বলুন না কেন, সেই তৃণমূলটায় শেষ যে একটা দুটো লোক পড়েছিল, যে নেতারা শুরু থেকে ছিল, তারা সবাই ছেড়ে চলে যাচ্ছে, চলে গেল। ব্রেকিং নিউজ কিশলয়ের অগ্নিবাণে। শুরুতে মদন মিত্র তৃণমূল ছেড়ে চলে গেলেন। তৃণমূল ছাড়লেন মমতার কালারফুল বয় মদন মিত্র। মমতাকে ছেড়ে ঋতব্রতর মিত্র হলেন মদন। ঋতব্রতর মিত্র হলেন মদন। শিবির বদলের পরেই অভিষেককে তুলোধনা করলেন মদন মিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর ভাইপো, কোট আন কোট চোর ভাইপো, গুন্ডা ভাইপো, দেশদ্রোহী ভাইপোকে তুলোধনা করলেন মদন মিত্র। ব্রেকিং নিউজ। একটু আগে সেই সাংবাদিক বৈঠকও দেখিয়েছি, আরও একবার শুনবো মদন মিত্রর মুখে ভাইপোর বিষয় কি বলছেন। তিনি স্তুতি করছেন নাকি গাল দিচ্ছেন, কি বলছেন মদন মিত্র ভাইপো সম্পর্কে, শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে তৃণমূল কংগ্রেসে সব ছিল, কিন্তু খোলা হাওয়া ছিল না, বদ্ধ হাওয়া। সবাই চুপচাপ, কেউ জোরে কথা বলবে না। এই অভিষেক দা আসছে, একটা গলা চেপা লাইফ। উনি কি বোকা, উনি বোঝেন না? উনি তো নিজেই দম বন্ধ করে যাচ্ছেন। না বললেও কি আমরা বুঝতে পারি না? ওনার ছটফটানি, ওনার ব্যস্ততা। দম বন্ধ হয়ে যাচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে থাকতে পারছিলাম না। আর একটু পরে আরও অনেকগুলো বক্তব্য শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও চলতো না তৃণমূলে। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূল ছাড়তে বাধ্য হলাম। অনুব্রত মণ্ডল বলছেন যে আমি জেলে গিয়েছি ভাইপোর জন্য। জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন ভাইপোর জন্য আর তৃণমূলে থাকতে পারছি না। ঋতব্রত তৃণমূলটাই নাকি এখন ভালো তৃণমূল। চটিচাটা আর বালিশচাটা তৃণমূলের যে ডিফারেন্সটা তৈরি হচ্ছে, সেখানে বালিশচাটা তৃণমূলই এখন এগিয়ে রয়েছে বলে স্পষ্টতই দেখা যাচ্ছে। আর অন্যদিকে ভাইপোর কণ্ঠস্বর পরীক্ষার আজকে কি হলো, সকাল 11:50 নাগাদ ভাইপোকে আদালত থেকে বলে দেওয়া হয়েছিল 12টার মধ্যে না গেলে কিন্তু ভয়ঙ্কর পদক্ষেপ নেওয়া হবে। তার জন্য 11:50 নাগাদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এসিজিএম আদালতে পৌঁছলো এবং সেখানে গিয়ে সুরসুর করে ভিতরে ঢুকে কণ্ঠস্বরের পরীক্ষা দিল। কণ্ঠস্বরের পরীক্ষা শুধু নয়, তারই সঙ্গে সঙ্গে সূত্র মারফত জানা যাচ্ছে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হয়েছে। কণ্ঠস্বরের পরীক্ষা কেন দিতে হয়েছে ভাইপোকে? কারণ ভাইপো যখন দাঁড়িয়ে বলছিল ডিজে বাজিয়ে দেবো, কাউকে ছেড়ে কথা বলবো না, সেই কণ্ঠের সঙ্গে, সেই ভিডিওগুলোর সঙ্গে ভাইপোর এখনের আদালতে দেওয়া কণ্ঠ মিলিয়ে দেখা হবে। যদি মিলে যায় তাহলে ভাইপোর বিরুদ্ধে ব্যবস্থা হবে। আর মিলবে তো অবশ্যই, কারণ ওই কণ্ঠ তো ভাইপোর, সেটা স্পষ্টতই দেখা যাচ্ছে। চুল্লি জ্বালিয়ে দেবো, চুল্লি বানিয়ে দেবো, ভোটের পর চুল্লি ব্যবহার করব, এই সমস্ত কিছুর সঙ্গে ভাইপোর কণ্ঠস্বর মেলান হবে। আরও জানা যাচ্ছে কালীঘাটের কাকুর সঙ্গে ফোনে কথোপকথন হয়েছিল, তিনি ইনস্ট্রাকশন দিয়েছিল, সেই ইনস্ট্রাকশনের সঙ্গেও কণ্ঠস্বর মেলানো হতে পারে, এগুলো সূত্র মারফত জানা যাচ্ছে। অর্থাৎ ভাইপোর কোন বক্তব্য, আরও একবার শোনাই, যে বক্তব্যর কারণে ভাইপো ফেঁসে গিয়েছিল। এটা শোনাতে বেশ মজা লাগে, কারণ সেই ভাইপো আর আজকে যে সুরসুর করে আদালতে ঢোকা ভাইপো, আকাশ পাতাল তফাৎ। এটাই হয় যখন ঔদ্ধত্য বেড়ে যায়, যখন মানুষকে টেকেন ফর গ্রান্টেড করা হয়, যখন ভোটার্সদের নিয়ে খেলা করা হয়, আর যখন দলের নেতা এবং বাকিদেরকে তুচ্ছ মনে করা হয়। কি হয় জানেন? উদাহরণ হচ্ছে কোট আন কোট চোর ভাইপো, ঘৃণিত চরিত্র বাংলার রাজনীতিতে। দেখুন কি বলছেন দেখুন। এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে, আমি 4 তারিখ দেখব। আর 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। তোমরা যে ভাষায় বোঝো বন্ধু, অভিষেক ব্যানার্জি সে ভাষায় জবাব দিতে জানে।
আমি আগেও বলেছি, আবারও বলছি, ভারতের রাজনীতিতে, শুধু বাংলার রাজনীতিতে নয়, ভারতের রাজনীতিতে এতটা ঘৃণিত একটা চরিত্র, এত হেটেড একটা ক্যারেক্টার ইতিহাসে লেখা হয়ে থাকবে। একজনের জন্য যারা দল প্রতিষ্ঠা করেছিল সেই ব্যক্তিরা ছেড়ে গিয়ে বলছে এর সাথে থাকা সম্ভব নয়, এতটাই বাজে। গোটা বাংলার মানুষ ঘৃণা করছে যাকে, তার দুর্নীতির জন্য, লুটপাটের জন্য এবং স্বৈরাতন্ত্র যেভাবে চালিয়ে বেড়াচ্ছিল, ডিক্টেটরশিপ, তার জন্য এটা একটা ইতিহাস হয়ে থাকবে। অভিষেক ব্যানার্জি একটা ইতিহাস হবে। কিরকম ইতিহাস? কিভাবে রাজনীতি করতে নেই সেটার উদাহরণ হয়ে থাকবে, কিভাবে ঘৃণিত চরিত্র হয়ে উঠতে নেই সেটার উদাহরণ হয়ে থাকবে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের পোল কোশ্চেন দর্শকদের জন্য, আপনারা যারা কিশলয় অগ্নিবাণ দেখছেন তাদের জন্য এই প্রশ্ন। আপনারা ফেসবুক, এক্স হ্যান্ডেল অথবা ইউটিউবে গিয়ে উত্তর দিতে পারেন, কমেন্ট করতে পারেন। শোয়ের শেষে পোল রেজাল্ট আমি দেখাবো। পোল কোশ্চেন আপনাদের স্ক্রিনে, কণ্ঠস্বরের নমুনা কি এবার গারদে ঢোকাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? আপনারা কি ভাবছেন আপনারা কমেন্ট করুন এবং হ্যাঁ কি না উত্তর দিন, আমি তার রেজাল্টটা দেখাবো। এবার আমি আপনাদের একটা তথ্য দেখাতে চাই, যে তথ্য আমি আপনাদের দেখাচ্ছি যে কি কি, কোন কোন কেসে, কোন কোন মন্তব্যে সমস্যায় পড়েছে কোটানকোট চোর ভাইপো, গুন্ডা ভাইপো, কি কি মন্তব্য আমি একবার দেখাতে চাই। 27 এপ্রিল 2026, ডিজে বাজানোর উস্কানি দেয় ভাইপো। খানাকুল থেকে এই উস্কানি দেওয়া হয়, বলে যে আমি ডিজে বাজিয়ে দেবো, কান ঝালাপালা করে দেবো, কান ঝালাপালা করে দেবো, ডিজে বাজিয়ে দেবো, গাড়ির ওপর দাঁড়িয়ে এই কথা বলে ভাইপো। বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে এই উদ্ধত্তের ফল কি, গুন্ডামির ফল কি হয়। 15 মে 2026 অভিষেকের বিরুদ্ধে অভিযোগ হয়। 16 জুন 2026 সিআইডি দপ্তরে অভিষেককে হাজিরা দিতে হয়। 30 জুন 2026 কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ দেওয়া হয়, হাজিরা এড়িয়ে যায় ভাইপো, ভাবে যে হাজিরা দেওয়ার দরকার নেই, এখনও রাজত্ব চলছে, এমনটাই হয়তো মনে করেছিল। এরপর 8 জুলাই 30 জুন 2026 কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ, হাজিরা এড়ান অভিষেক। 8 জুলাই 2026 দ্বিতীয়বার কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ দেওয়া হয়, আবারও হাজিরা এড়িয়ে যায় ভাইপো। 10 জুলাই 2026 হাইকোর্টে কণ্ঠস্বর না দিতে চেয়ে মামলা করে, আদালতে উল্টে ভর্ৎসিত হয়, আদালত ভর্ৎসনা করে ভাইপোকে। এবং 15 জুলাই 2026 তৃতীয়বার হাজিরার নির্দেশ, বিধাননগরে গিয়ে সুরসুর করে হাজিরা দেয় ভাইপো। আমি কিশলয় অগ্নিবাণের প্রথম অংশ, প্রথম ভাগ যে প্রশ্নটা নিয়ে করছি, কিশলয় অগ্নিবাণের প্রথম অগ্নিবাণ, প্রথম প্রশ্ন, হাই ভোল্টেজ ডিবেটে যাওয়ার প্রথম প্রশ্ন। দেখুন আপনাদের স্ক্রিনে, ফুল স্ক্রিন প্রশ্ন নেব। কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন আমি করছি, স্বরের সূত্র ধরে কি জেলে যাবে অভিষেক? এবার কি নিশ্চিত হচ্ছে সেটা? পরের অংশে আসবো, আরো আলোচনা বিশদে হবে, কিভাবে একের পর এক নেতারা ছেড়ে চলে যাচ্ছে সেই নিয়েও আলোচনা হবে। প্রথমে লিগ্যাল অংশটা নিয়ে আলোচনা করব। কিশলয় অগ্নিবাণ সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনের টিআরপি নিরীক্ষে 1 নম্বর ডিবেট শোতে এই মুহূর্তে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। আজকে আমার সঙ্গে রয়েছেন দীপঙ্কর সরকার, বিজেপি মুখপাত্র, সুদীপ্ত সরকার আইনজীবী, অনলাইনে আমার সঙ্গে রয়েছেন কাশেম আলী, রাষ্ট্রবাদী রাজনৈতিক কর্মী আমার সঙ্গে রয়েছেন, শুভম ব্যানার্জি সিপিআই নেতা, ঝন্টু বড়াইক অধ্যাপক, অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা আমার সঙ্গে রয়েছেন। স্যার আপনাকে দিয়ে শুরু করছি, অরিন্দম আচার্য। অরিন্দম স্যার, আমাদের একটু বোঝান যে এই কণ্ঠস্বর টেস্টটা মানে এক্স্যাক্টলি কি হলো, আজকে কি করা হলো, ডিজে মামলার সঙ্গে কণ্ঠস্বর কিভাবে, ডিজে বক্তব্যের সঙ্গে কিভাবে মেলানো হবে এবং এর ফলে ভাইপো কতটা বিপদে পড়তে চলেছে, বলুন স্যার। বিপুল সংখ্যক মানুষের আশীর্বাদ নিয়ে এই সরকার আমাদের এই যে দু মাস হয় এসছে এখানে, একের পর এক যদি আমরা একটা লক্ষ্য করি, জনসাধারণের মনের কথাগুলো আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু বলছেন এবং বিধানসভাতে তা পাস করেছে। সম্প্রতি যেটা গুন্ডা দমন আইনটা যেটা শুরু হলো, আজকে বলছি একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে, এই বিচারপতিকে অত্যন্ত শ্রদ্ধা জানাই, কিন্তু এই হাইকোর্টেই কিন্তু আজকে কাকুকে নিয়ে অনেক সমস্যা দেখতে পেয়েছিলাম আমরা। এই যে আজকে দুটো ডেট দেওয়ার পরে উনি যদি আজকে না যেত, কন্টেম্পট অফ কোর্ট অ্যাক্ট 1971 সালে অবধারিত জেল 6 মাসের, দুটো ডেট ফেল করার পরবর্তীকালে যদি উনি হাজির না হতেন অবধারিত 6 মাসের জেল। এছাড়া অ্যাপার্ট ফ্রম দিস, এটা জানতে হবে যে ভয়েস স্যাম্পলটা কিন্তু একটা সাক্ষ্য নয় কিশলয়, এটা কিন্তু আইডেন্টিফিকেশন এবং এটা বাধ্যতামূলক। এটা কোথায় বলা আছে? ভারতীয় নাগরিক সুরক্ষা সংহতি 389 এবং বিএনএস-এর 223-তে স্পষ্ট করে বলে যাচ্ছে জরিমানা এবং ফাইন। আজকে আমি একটা কথা জিজ্ঞাসা করছি, ঘৃণা ভাষণ বলতে একমাত্র সুপ্রিম কোর্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলকে বলেছে, তার মধ্যে এগুলো পড়ে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কিন্তু বলেছে যে
আমাদের এটা মোস্ট পোলারাইজড স্টেট থ্রুআউট দ্য ইন্ডিয়া ইজ ওয়েস্ট বেঙ্গল। এটা কিন্তু এইখানে আমাদের স্টেট এই ওয়েস্ট বেঙ্গলকে বলেছে। আজকে তোমাদেরকে মনে রাখতে হবে যে উনি কেন দিচ্ছিলেন না, এটা কিন্তু একটা দারুণ জিনিস। এটা যদি আজকে প্রমাণিত এবং প্রমাণিত হবেই, এবং যদি প্রমাণিত হয় তাহলে তুমি একেবারে ফলতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে সমস্ত ঘৃণা ভাষণ, এবং আমি মনে করি গুন্ডা আইনটা যেটা শুরু করেছে বিপজ্জনক কার্যকলাপ, মানে বিপজ্জনকের মধ্যে পড়বে, কারণ ওনার কথাবার্তার জন্য কিন্তু আজকে বহু জায়গায় আমরা ল অ্যান্ড অর্ডার দেখেছি সিচুয়েশন এক্সপ্লোসিভ অ্যান্ড মাউন্টিং হাই। এই ক্ষেত্রে একের পর এক অন্যান্য জায়গায় যে ঘৃণা ভাষণগুলো দিয়েছে সেখানেও কিন্তু আজকে উনি জড়িয়ে যাবেন। এবং পরবর্তীকালে আমার মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস যে এই যে গুন্ডা দমন আইনটাতে আজকে কাস্টডি ট্রায়াল স্টার্ট হয়েছে, কাস্টডি ট্রায়াল যদি আজকে সেইখানে যদি আজকে সুইচ ওভার করে আনতে পারে তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপদ চরম। এবং একটা শেষ করছি একটা কথা বলে, একজন এমপি যেটা লোকসভাতে আইন প্রণয়নে ব্যস্ত থাকে সে নিজে আইনটা ভাঙছে, এটা কেমন এমপি ভাই? আজকে তো আমরা মনে করতে পারি যে আজকে ফলতাতে যে ইলেকশনটা হলো এখানে উনি বলছেন যে ফলতাতে আজকে হচ্ছে ফলতা মডেল। শেষ করছি, তুমি বলো তো আমাকে। না না স্যার, অ্যাকচুয়ালি কি হচ্ছে, আজকে ভয়েস রেকর্ড করা হয়েছে তাই তো, সেই ভয়েস রেকর্ডের সঙ্গে যে হুমকিগুলো দিয়েছিল সেটার কণ্ঠস্বর মেলানো হবে, যেটা মিলেই যাবে, অবভিয়াসলি মিলে যাবে। এরপর সেই ভিত্তিতে মামলা এগোবে, তাই তো? যদি ভুল না করি, দেখো একটা ঘৃণা ভাষণ দেওয়ার পরে একটা বক্তব্য যে ভয়েস বলে যে সমস্ত হয়েছে তাতে যদি সেই এফেক্ট, যেমন আমি বলি গোসবার একটা ছেলে তাই আজকে স্পেসিফিক কেস করেছে, কারণ উনি বক্তব্য বলার পরে ওখানে যে সমস্ত ইনিয়াস ক্রাইমগুলো হয়েছে, বিভিন্ন জায়গায় যে ক্রাইমগুলো হয়েছে বা আজকে অশান্তি হয়েছে, সেই কেসগুলো তো স্টার্ট হবে, সেখানে তো তাকে টানবে, সেখানে তো ইমপ্লিকেটেড হবে। অতএব এই ক্ষেত্রে আমি মনে করি একটা শেষ করছি, সেবাশ্রয় যে মেয়েটা আজকে রবীন্দ্রনগরের মালতী বিশ্বাস, তুমি ভাবতে পারছো এইখানেও জড়াবে? কারণ এখানে যে একটা মেয়ের যে আজকে মানে ভয়াবহ পরিণতি হলো, পাটা আজকে চলে গেল, এই সমস্ত ক্ষেত্রে যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে আমি এখন পর্যন্ত দেখছি 9টা থেকে 10টা কেস স্টার্ট হয়েছে। অতএব এই ক্ষেত্রে সমস্ত কেসগুলো নিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন ফিউচার কিন্তু ভয়াবহ সমস্যায় পড়তে চলেছে। আজকে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রিপাবলিক প্রশ্ন করেছিল, আমি একবার সেই সিকোয়েন্সটা দেখাবো, দেখি আমি বাকিদের কাছে আসছি। সুদীপ্ত দাকে দিয়ে শুরু করবো, দেখুন। অভিষেক কণ্ঠস্বরের নমুনা দিতে যাচ্ছেন, আদালতের চাপে পড়েই কি যাচ্ছেন? অভিষেক কণ্ঠস্বরের নমুনা দিতে যাচ্ছেন, অভিষেক কি বলবেন? অভিষেক যাচ্ছেন, অভিষেক শেষ অবধি যাচ্ছেন, তাহলে কি বলবেন? এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ইতিমধ্যেই বিধাননগর যে আদালত, এসিজেএম আদালত, সেই আদালতের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছে। অভিষেক এতদিন ভয় আসেননি, লুকিয়েছিলেন, ভয় আসেননি, চাপে পড়ে এলেন, আপনি আজকে ভয় আসেননি, ভয় আসেননি, অভিষেক কোথায় লুকিয়েছিলেন? ভয় আসেনি, অবশেষে ভয়েস স্যাম্পল টেস্ট দিতে এলেন, অবশেষে ভয়েস স্যাম্পল টেস্ট দিতে এলেন। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এমপি এমএলএ যে কোর্ট রয়েছে সেই এমপি এমএলএ কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে এসে উপস্থিত হলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে কণ্ঠস্বরের নমুনা দিলেন, কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছে। অভিষেক বাবু কণ্ঠস্বরের নমুনা দিলেন, কণ্ঠস্বরের নমুনা দিলেন, অভিষেক বাবু কণ্ঠস্বরের নমুনা দিলেন, শেষ রক্ষা হলো না, কণ্ঠস্বরের নমুনা দিলেন, শেষ রক্ষা হলো না, অভিষেক বাবু কণ্ঠস্বরের নমুনা দিলেন। ভয় পালিয়েছিলেন এতদিন, ভয় পেয়েছিলেন, ভয় পালিয়েছিলেন, কোথায় পালিয়েছিলেন, কোথায় হাত দেখাচ্ছেন, কোথায় পালিয়েছিলেন? একাধিকবার প্রশ্নের উত্তর দেওয়ার সাহসও পাননি, এর আগেও পাননি, এখনো পাবেন না। আমি সুদীপ্ত দা, তারপর আমি দীপঙ্কর দা এবং প্রত্যেকের কাছে আসি। সুদীপ্ত দা, আপনি তো আইনজীবী হিসেবে এতদিন প্র্যাকটিস করছেন, স্বনামধন্য আইনজীবী। আমার প্রশ্ন হচ্ছে, একজন এমপি, যেটা স্যার বলছিলেন, আমি স্যারের থেকে ধার নিয়ে প্রশ্নটা করছি, এতদিন ধরে আইন ভাঙার কাজ করে আসছেন, একদিকে হুমকি, তারপর কোর্ট বলছে তাও যাচ্ছেন না, আজকে বাধ্য হলো চোর ভাইপো কোট অ্যান্ড কোট অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোট অ্যান্ড কোট চোর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যেতে বাধ্য হলেন, কারণ যেভাবে ভর্ৎসিত হয়েছেন আদালতে আগের দিন তা এক প্রকার এক্সাম্পল হয়ে থাকবে, তাই নয় কি?
সুদীপ্ত সরকার যেই মামলাটার উপর দাঁড়িয়ে উনি ভয়েস রেকর্ড দিয়েছেন, যেই মামলাটা, এই পার্টিকুলার মামলাটা, এতে দুটো জিনিস আমার মনে হয় যে দুটো সেকশনকে অ্যাট্রাক্ট করছে। একটা হচ্ছে 324 আর 351, মানে 324 হচ্ছে মিসচিফ আর 351 হচ্ছে ক্রিমিনাল ইন্টিমিডেশন। এই দুটোতে একটা সাজা 6 মাস আর একটা সাজা হচ্ছে ম্যাক্সিমাম 2 বছর। এবার এইটা আমার মানে মনে হয়েছে, এবার এটা তার উপর ট্রায়ালের উপর নির্ভর করছে, সাক্ষ্য, ট্রায়াল, এভিডেন্স সবকিছুর উপর নির্ভর করবে যে সে আদৌ সে কনভিক্টেড হবে কিনা এই মামলাতে। এবার আমার যেটা বক্তব্য হচ্ছে যে আক্ষরিক অর্থে যদি মরাল রং বলে, তাহলে অ্যাজ অ্যান এমপি বা একটা যারা কনস্টিটিউশনের শপথ নিয়েছে তাদের এরম ধরনের কোনো মন্তব্য করাটাই বাঞ্ছনীয় না। সেই সময় বলেননি স্যার আপনারা যখন করছিলেন মন্তব্যগুলো, স্যার আপনারা একটু উপদেশ দিতে পারতেন। মানুষ থাকে না, শোনো কিশোর, একটা কথা বলছি, সমতার শীর্ষে যখন মানুষ থাকে তখন মানুষ অনেক কিছু শুনতে আর দেখতে পায় না। এটা আমি বলছি না, এটা অভিষেকের ব্যাপারে বলছেন না আপনাদের ব্যাপারে বলছেন, যারা ছেড়ে যাচ্ছেন এখন পূর্ব থেকে হয়ে আসছে। উনি কি ক্ষমতার শীর্ষে ছিলেন, ওনার কথায় পুরো পার্টি, দল, সরকার সবই প্রায় চলতো, একটা বড় অংশ ওনার কথা বলতো। আজকে যারা ওনার বিরোধিতা করছে বস, স্যার, অনেক কিছু বলতো। এখন উনি নিজেকে নিয়ার টু গড ভেবে নিয়েছিল, উনি আইনটাকে ভেবেছিল যে আইনটা আমার মতে চলবে। তো যাই হোক, এখন ক্ষমতার পরিবর্তন হয়েছে, আপনি ঋতব্রত তৃণমূলে জয়েন করুন, সত্যি বলছি। এটাই কিন্তু ভবিতব্য। আপনি যেভাবে ভোল বদলাচ্ছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় টপকে যাচ্ছেন। না, যারা সুদীপ্তদা শীর্ষে বসে এরকম ধরনের মন্তব্য পাস করবে, দেখো একটা কথা তোমায় বলি, এতে তো আইন কথা বলবে, তা আমি বললে লাভ নেই। আমি যা ইচ্ছা বলি, যেটা আইন। কাসেমদা আপনাকে কিছু বলছেন, সুদীপ্তদা, কাসেমদা কিছু বলছেন। দেখো সুদীপ্তদা 1 মিনিট, মানুষ রং করছে, বলুন। সুদীপ্তদা, আপনি যেভাবে দিনের পর দিন ভোল পাল্টাচ্ছেন, সুর বদল করছেন, তো আপনি তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় টপকে যাবেন। তো আপনি একটু বলুন আমাদের কাছে পরিষ্কার করে আপনার অবস্থানটা কোথায়। ঋত তৃণমূল না বালিকচাটা তৃণমূল না কালীঘাট তৃণমূল না চটিচাটা তৃণমূল, আপনি বলুন দাদা। আমি তৃণমূলের অফিসিয়াল মুখপাত্র আগেও ছিলাম না, তাহলে আসেন কেন তৃণমূলের মুখপাত্র? না, উনি তো এর আগেও সাপোর্টার হিসেবে এসেছেন। আচ্ছা, সাপোর্টার বলুন। না, সুদীপ্তদা, আমার সিম্পল একটা কথা, আপনারা যারা সাপোর্টার ছিলেন তৃণমূলের বা আপনারা যারা সমর্থক ছিলেন, এখন যারা অন্য কথা বলছেন, তারা তো বলতে পারতেন, আপনি তো আইনজীবী ছিলেন, যে এইগুলো আইনগত কাজ হচ্ছে না। আপনাকে বলি, আপনি পুরনো রেকর্ড খুলে দেখুন, যখন আপনাদের এখানে আমি দীর্ঘকাল বসেছি, অনেক সময় অন্যায়ের আমিও বলেছি, অনেক কিছু বলেছি, কিন্তু শুনুন একটা কথা বলি, যে ক্ষমতার শীর্ষে থাকে তাকে, সে তো আমাদেরকে প্রয়োজনই বোধ করতো না যে আমরা যে পার্টির কর্মী, আমরা যে একটা সৎমত, সেটা ঠিকই। মদন মিত্রকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রয়োজনীয় মনে করতেন না, তাহলে তো তার নিচে যারা রয়েছেন তাদের আর কি প্রয়োজনীয়তা। আমরা তৃণমূল ঠিকই কথা, সিপিএম হাঁটানোতে পুরোপুরি ধন সম্পত্তি সবকিছু দিয়ে সমর্থন করলাম। পরবর্তীকালে আমাদের বিধায়ক থেকে শুরু করে সকলে নিজের পথে চলতে শুরু করলো, ইভেন কি দলও নিজের পথে চলতে শুরু করলো। কাউকে কোনো কর্মীকে কোনো গুরুত্বই, আমি এখান থেকে কাউকে গুরুত্ব না দেওয়ার প্রশ্ন থেকেই সুদীপ্তদা আমি আবার আসছি, আমি বাকিদের কাছে যাওয়ার আগে আমি একবার যে কথা সুদীপ্তদা বলছেন সেই কথা কালারফুল বয় মদন মিত্র বলছেন, আমি একবার শোনাই। সুদীপ্তদা মদন মিত্র বক্তব্যটা শোনাই। কোনো সাতগাঁট হয়েছে আপনার মদন মিত্রের বক্তব্য। ওই অভিষেক ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে হারানো যাবে না। ওই হিটলারি কায়দায় প্লেন থেকে নেবে, কোমরে হাত দিয়ে 4 তারিখ দেখে নেবো, হুইসেল বাজবে, এসব করে হবে না। আমার তো ইডির থেকে ভয় ছিল, এবি বেশি। ইডি ধরলে তবু কথা বলে জিজ্ঞেস করবে, ওখানে এবি কখন কোথায় তাড়ি দেবে, কি করে দেবে ভগবান জানে। আমি দীপঙ্কর দার কাছে আসি। দীপঙ্কর দা, আমরা আলোচনা করছিলাম কণ্ঠস্বর নিয়ে, কিন্তু এটা গুরুত্বপূর্ণ, তার কারণ ইডির চেয়ে এবিকে বেশি ভয় পেতেন মদন মিত্র, এবং মদন মিত্র বলছেন, মানে যে কথা সুদীপ্তদা বলছিলেন, মদন মিত্র খানিকটা সেই সুরেই বলছেন, কিন্তু অ্যাডিশনালি বলছেন যে বিজেপিকে হারানো যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলে। এবার বিজেপিকে হারানোর জন্য ঋতব্রত তৃণমূলে মদন মিত্র যোগ দিয়ে দিলেন বা অন্যান্যরা যোগ দিচ্ছেন। আপনার রিয়াকশন দীপঙ্কর?
তুমি একটা কথা আছে প্রচলিত বাংলায়, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, আর ঠেলায় না পড়লে ভাইপো বিধাননগর থানায় যায় না। দেখুন এই যে 10 তারিখে কত বড় একজন সাংসদ 10 তারিখে চলে গেছেন কোর্টে, গিয়ে বলছেন আমি আমার কণ্ঠস্বরের নমুনা দেব না। আরে ভাই, এটা মগের মূল্যক নাকি? তুমি অন্যায় করেছো কিনা? তুমি দাঁড়িয়ে বনেটের উপর দাঁড়িয়ে বললে ডিজে বাজাবে, আর তোমার ডিজে বাজানোর কথা শুনে বাংলার বুকে তোমার দল, তৎকালীন দল নেমে পড়লো বিজেপির কর্মীদের উপর লেলিয়াম শিখানে আমি তাদের উপরে মারতে শুরু করলো, একেবারে মেরে মেরে তাদের ঘরে ঢুকে দেওয়ার চিন্তা শুরু করে দিল। তুমি এর দায় নেবে না? শুধু প্রথমত এটা হলো, দ্বিতীয়ত এই কণ্ঠস্বরে আরেকটা কেচে আসছে, ওই যে লিপসান বাউন্স কাকু ওই যে কালীঘাটের কাকু, সেই বাউন্সের ছেলে বাউন্স কিন্তু এবার চেক ক্যাশ হয়ে গেছে। আজকে লিপসান বাউন্সের চেক ক্যাশ হয়ে গেছে এই কণ্ঠস্বর পেয়ে, অর্থাৎ একবারে এক কণ্ঠস্বরে ভাইপো দুটো কেস নাই, অনেকগুলো কেসেই ফাঁসলো, অনেক কেসেই ফাঁসলো। তুমি একটা জিনিস ভাবো, এই যে অত্যাচার আর এই যে নৃশংসতা, সে বলছে আমার হাতে ব্যাটন থাকবে 4 তারিখের দুপুর 12টার পর, আমি দেখে নেব কোথায় কি হয়, আর দিল্লিতে পালাবেন না, ধরে নিয়ে আসবো। স্বরাষ্ট্রমন্ত্রীকে দিল্লি থেকে ধরে নিয়ে আসে, এখানে নাকি ও সাজা দেবে। নির্বাচন কমিশনারকে বলছেন তাকে আপনি পালাবেন না, আপনি থাকবেন, আপনাকে যেখানে দেখুন খুঁজে নিয়ে এসে এইখানে আপনার বিচার করব। বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, এ নাকি বিচার করবে। আসলে এটা তো একেবারে পৈতৃক সূত্রে পাওয়া রাজনীতি, ওর লিফটে নেমে এখানে এসেছে। এই বাংলায় যারা রাজনীতি করে আজকে রাজনীতিটাকে রাজনীতির মতো করার চেষ্টা করেছে এবং সিপিএম এর অত্যাচার থেকে বাংলায় পরিবর্তন চেয়েছিল, তারা তো এই ভাইপোকে চায়নি। কিন্তু কালারফুল বয় মদনদা বলছেন যে আপনাদের হারানোর জন্য গেছেন ওরা বালিশচাটা তৃণমূলে। মদনদার কথাই আসছি। হ্যাঁ, মদন মিত্র তৃণমূলের জন্মলগ্ন থেকে ছিল, মদন মিত্র তৃণমূল সম্পর্কে বলার অধিকার আছে, সেটা মেনে নিয়ে বললাম আমাদের হারানোর জন্য যদি ক্ষমতা থেকে চেষ্টা করুন, বিরোধিতা থাকুন, বিরোধী দলের শক্তিশালী হন। গণতন্ত্রকে আমরা চাই, আমরা গণতন্ত্রকে টেকাতে চাই, আপনারা শক্তিশালী আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন, ন্যায়ের পক্ষে থেকে প্রতিবাদ করুন। কিন্তু যেটা হচ্ছে বাংলায় মানুষকে মেরে যারা দেওয়ার কথা বলেছিল, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা বাংলায় হবে, আপনারা যে তৃণমূল গেছেন আর যে দলেই যান, এই ভাইপোর বিরুদ্ধে ব্যবস্থা করার জন্য আপনারা কেন আন্দোলন করছেন না? ঠিক। এখনো 3 জন বলেননি, আমি তাদের কাছে আসি। আমি আবার আসছি দীপঙ্কর দা, আমি এরপর ঝন্টু বড়াইক, শুভম ব্যানার্জি এবং কাশেম আলীর কাছে যাব। তবে তার আগে আমি শোনাতে চাই, কোটানকোট চোর ভাইপো কণ্ঠস্বরের পরীক্ষা দিয়ে বিপদে পড়েছেন, সেটা তো স্পষ্ট হচ্ছে এতক্ষণের আলোচনায়। আমি আরও শোনাতে চাই রাজনৈতিকভাবেও কিভাবে বিপদে পড়ছেন। অনুব্রত মণ্ডল কার জন্য জেলে গিয়েছিলেন জানেন? বাংলার মানুষ হয়তো এতদিন জানতেন না যে কার জন্য জেলে গিয়েছেন। দেখুন অনুব্রত মণ্ডলের বক্তব্য। আসছি দীপঙ্কর দা। অনেকদিন ছিলাম, প্রথম থেকেই ছিলাম। এখন আর নয়, এখন আর নেই। এখন তৃণমূলে আছি। কি জন্য জেলে গেলাম? কি জন্য গেলাম? কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি 4বার ফোন করেছিল ইলেকশন হারার পর, আলাম চোখে দেখো না কানে দেখো তুমি, আপনি বলেছেন আর সুদ্রি রাওগা। বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। সরকার সরকার পেত, ওই পাথরের জন্য সেটা হয়ে গেল 40 পার ডে 40 লাখ। একটা কথা বলুন, এই এর জন্যই কি মমতাদি শেষ হয়ে গেল? ওর জন্যই তার জন্য শেষ হলো, অভিষেকের জন্য। কেউ থাকবে না, কেউ থাকবে না। ঝন্টুদা, প্রত্যেকের কাছে আসছি, সবাই আমি মনে হয় বাইকটার পর রিয়াকশন দিতে খুব আগ্রহী। ঝন্টুদা, পার ডে 40 লাখ টাকা দেওয়া হতো, পার ডে অনুব্রত মণ্ডল শুধু 40 লাখ টাকা, 3.5 কোটি টাকা, মানে সপ্তাহে কি একটা বললেন। মানে আমার কথা হচ্ছে, উনি বলছেন আমি গেছি জেলে ভাইপোর জন্য এবং আমি এত টাকা করে দিতাম পার ডে। মানে এই বাইটগুলো বিস্ফোরক বাইট। তুমি কিশোরের মনে আছে, আজকে অনুব্রত বলছে তোমার চ্যানেলে একাধিক প্রোগ্রাম আমরা করে বলেছিলাম, প্রত্যেকটা রাজ্যের থানাকে কেন্দ্র করে ডাক মাস্টার ইকোনমি তৈরি করেছিল এই গুণধর ভাইপো। তোমার বকটুই মনে আছে? বকটুই গণহত্যা, তারপরে আরেকটা গণহত্যা হয়েছিল দুলিয়াখাকি, সেখানে এই
থানাকে কেন্দ্র করে প্যারালাল ইকোনমি, যার নাম ছিল পোশাকি নাম ডাক মাস্টার, ঠিক ব্রিটিশদের সময় যেমন সূর্য অস্ত আইনটা ছিল, ঠিক এখানেও প্রতিদিন সূর্য অস্তের আগে থানায় টাকাটা, ভাইপো এতটাই গুণধর, তার দলের নেতাদের বিশ্বাস করতেন না, তিনি করতেন থানার বাবুদের ভাগ বাটোয়ারাটা 75-25 করে থানার মাধ্যমে ক্যামাক স্ট্রিটে আসতো। আমি প্রশ্নটা করছি, দেখো আমি ভাইপোকে না দোষ দেই না, ভাইপো হচ্ছে ভুবন, মাসিটা হচ্ছে কালীঘাট, ওর প্রশ্রয় আশ্রয় না পেলে অভিষেক কেন কেউই যত দুর্নীতিগ্রস্ত হোক না কেন এই জায়গায় আসতে পারে না। তুমি বলছিলে, দেখো ঝন্টুদা এক সেকেন্ড, আমি একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। ঝন্টুদা জিজ্ঞেস করছি আমাকে, আমি বাইকটা যে শোনালাম অনুব্রত মণ্ডলের, তিনি বললেন 3.5 কোটি টাকা করে পার ডে সরকারের খাতায় এই বালি খাদান ইত্যাদি থেকে জমা পড়তো, কিন্তু পরবর্তীকালে আমি ওনার বাইট শুনে যতটা বুঝলাম সেই 3.5 কোটি টাকাটা পার ডে 40 লাখ হয়ে গেল সরকারি খাতায় যাওয়ার অংশটা, বাকি অংশটা কোথায় যেত? বাকি অংশটা ভাগ বাটোয়ারা 75-25, যে ভাইপোর সারা পৃথিবী জুড়ে হোটেল, আমার কথা নয়, তৎকালীন ভাইপো যখন যুব নেতা হলেন প্যারালাল শক্তি, তখন মিডিয়া সেলের ইন্টারভিউ বোর্ডে একাধিক সৎ তৃণমূলীদের ডেকে ইন্টারভিউ নিচ্ছেন কাকে কাকে মুখপাত্র করবে, এমনই একজন মুখপাত্র, আমি নাম বলবো না, সিনিয়র অভিষেকের, ওর হাঁটুর বয়সী অভিষেক, তিনি আমাদের বলছেন ইন্টারভিউ দিয়ে এসে একদম একটা চ্যানেলের বাইরের প্রোগ্রামে, যে সারা পৃথিবী জুড়ে ওর হোটেল ঘর দেখে এলাম ক্যামাক স্ট্রিটে। আমার প্রশ্নটা হচ্ছে, এই টাকার সুলুক সন্ধান সরকার করতে পারবে কিনা? বিনয় মিশ্র আর এনার গুণধর শালিকা মেনকা গম্ভীর নিয়ে বাকিটা চলে গেছে কিনা আমরা জানি না, কিন্তু প্রশ্নটা হলো আজকে কিন্তু উনি জবর ফাঁসা ফেসেছেন, হাড়িকাটে মাথাটা পড়ে গেছে। কেন? এই যে আজকে বায়োলজিক্যাল এভিডেন্সটা উনি যেটা দিতে চাইছিলেন না, যেটাকে আমরা কণ্ঠস্বর বলি, যে কণ্ঠস্বরটা তারই ভিত্ত ওই লিপস অ্যান্ড বাউন্সের আরেকজন সিও কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ দিতে চায়নি, একই নাটক করেছিল। কে সুজয় কৃষ্ণ ভদ্র? কালীঘাটে 2011 সালে উপনির্বাচনে, ভবানীপুরে উপনির্বাচনে ড্যামি প্রার্থী হয়েছিল মমতার এগেনস্টে, মমতাকে এক্সট্রা বেনিফিট দিতে, অর্থাৎ এই এন্টার দুর্নীতির সাথে মমতাও যুক্ত প্রথম দিন থেকে। আমি এটা বারবার বলছিলাম, বারবার বলছি, এই গুণধর কালীঘাটের কাকু ভাইপোর নির্দেশে নারদার ভিডিওটা করিয়েছিল, নারদার ভিডিও স্টিং অপারেশন একে দেখা গেছিল। ধরো একটা একটা করে যোগসূত্র করো। আমি কেন বলছি ভুবনের মাসি দায়ী? এই যে ফরেন্সিক ভাষায় অটোমেটিক স্পিকার রেকগনিশনস, অটোমেটিক স্পিকার কম্প্যারিশনস, এই যে কথাগুলো, এই যে ফ্রিকোয়েন্সি টেস্টের জন্য ভয়েসটা নেওয়া হলো, তোমার মনে আছে যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের 3rd সাপ্লিমেন্টারি চার্জশিটটা, যেখানে অরিন্দম রায় বর্মন, কুন্তল ঘোষ, পার্থঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়, হুগলির জেলার তৃণমূলের বহিষ্কৃত নেতা শান্তনু, সুরজিৎ চন্দ্র, তাদের সাথে কালীঘাটের কাকুর লেনদেনের কথা 20 কোটি ছাড়া ভাইপো মানবে না, আমার সাহেব মানবে না, মনে পড়ে? অর্থাৎ এই ভয়েস টেস্টটা, যেটাকে বলে লস কানেকশন, ধরো কালকেই ভাইপো ভয়েস দেবে না, মিসিং লিঙ্কটায় ওর ভয়টা কোথায় ছিল? একবার ডকুমেন্টেড হয়ে গেলে হাইকোর্টও যেখানে ডিনাই করেনি, স্টে অর্ডার দেয়নি, এটা দিয়ে হাজার হাজার দুর্নীতির দরজা খুলে দেবে তদন্তকারী অফিসাররা, ও বাজবে না। আজকে হাড়িকাটে ওর গলাটা পড়লো, কিন্তু আমি ওকে তারপরেও বলছি, ও সব কিছুতে দায়ী নয়, ওর জন্য, ওর মতন ভুবনের জন্য দায়ী তার মাসি, এই ক্ষেত্রে পিসি। বেশ, আমি ঝন্টুদা আসি, শুভম এবং কাশেমদা এখনো বলেননি, আমি তাদের কাছে যাওয়ার আগে একটা ব্রেকিং নিউজ নিতে চাই। ব্রেকিং নিউজ, কিশলয় অগ্নিবাণে কালীঘাট তৃণমূলের 21-এর সমাবেশের পোস্টারে একা মমতা বন্দ্যোপাধ্যায়। 21-এর সমাবেশের পোস্টার থেকে সরানো হলো ভাইপোর নাম এবং ছবি। বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলের সভা হবে, অভিষেকের নাম ও ছবি বাদ দেওয়া পোস্টার ছাপানো হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, এবার পিসিও মনে হয় ভাইপোকে ত্যায্য করছেন কিনা আমি বুঝতে পারছি না, সেটা আরেকটু পর আরেকটা বাইট শোনাবো, সেটা থেকে আরও স্পষ্ট হবে। আমি ফিরবো আলোচনায়। শুভম, এই অ্যামাউন্টগুলো শুনলে মাথা ঘুরে যায়। অনুব্রত মণ্ডল বলছেন, আমি যখন প্রথমে এসেছিলাম এই পাথর খাদান, বালি খাদান থেকে 3.5 কোটি টাকা করে সরকারের ভাড়ারে জমা দিতাম, এখন তার পরবর্তীকালে সেটা 40 লাখ হয়ে যায়, অর্থাৎ 3.5 কোটির মধ্যে 40 লাখ সরকারের মানে ইয়েতে পড়তো, সরকারের অ্যাকাউন্টে পড়তো, বাকিটা কোথায় যেত? শুভম।
দেখো, অনুব্রত মণ্ডল আগে অ্যারেস্ট হয়েছে, দীর্ঘদিন অ্যারেস্ট বলছে আমি ভাইপোর জন্য অ্যারেস্ট হয়েছি। অ্যারেস্ট হয়েছিলেন তো, অ্যারেস্ট ছিল তো, কিন্তু তারপরেও এতদিন পর্যন্ত এই বুক ফুলিয়ে যে কথাটা বলার সাহস পায়নি। আজকে বুক ফুলিয়ে বলছে যে আমি 3.5 কোটি দিতাম, 40 লাখ টাকা সরাসরি সরকারের কাছে যেত, মানে আমি চুরি করতাম, আমি চুরির টাকা জমা দিতাম। এটা এতদিন বুক ফুলিয়ে বলার সাহস পায়নি, আজকে বুক ফুলিয়ে বলছে কি করে? এই কনফিডেন্সটা অনুব্রত মণ্ডল এখন পাচ্ছে কি করে? সে তো সরাসরি বিজেপি দলে যোগদান করেনি, সে তো যোগদান করেছে ঋতব্রত অনুগামী তৃণমূলে। তার মানে কি আমরা যেটা বলছিলাম বারবার, যে এই ঋতব্রত তৃণমূল আসলে বিজেপির তৈরি করে দেওয়া তৃণমূল, যেটা বিজেপি তৃণমূল। এটা কি সত্যি? এটা কি সত্যি? নয়তো আজকে অনুব্রত মণ্ডল এই কনফিডেন্সের সাথে আমি চুরি করেছি, চুরির টাকা জমা দিয়েছি, এই বলার সাহসটা করতে। এটার একটা উত্তর হতে পারে শুভম, এটার একটা উত্তর হতে পারে যে না এটার একটা উত্তর হতে পারে না। বিজেপি কেন? আমি প্রশ্ন করছি, একদিকে যেমন প্রশ্ন করছি যে কেন এই কনফিডেন্সটা পেলো, আরেকটা তার উত্তর হতে পারে যে যেহেতু সরকারে নেই ভাইপো এবং তার পিসি, তাই জন্য সে কনফিডেন্স পাচ্ছে, কারণ জানে এখন সে যদি এই কথাটা তোলে তাহলে সে অ্যারেস্ট হবে না। বিজেপি সরকারে থাকলে চুরি করা যায়, চুরিটা লিগ্যাল। আরে আপনি বুঝতে পারছেন না স্যার, আপনি বলছেন কোন কনফিডেন্সে আজকে অনুব্রত মণ্ডল এই কথাটা বলতে পারছে। আমি বলছি এর একটা কারণ হতে পারে যে এর আগে পিসি এবং ভাইপো সরকার ছিল, বলতে পারবে যে আমি চুরি করেছি। সরকারে যেই থাকুক, তুমি ফুলিয়ে বলতে পারবে যে আমি কনফিডেন্সের জন্য 15 বছরের বলতে পারি না শুরু করলো না। আপনাদের পার্টি অফিসে গিয়ে একবার প্রস্তাব করতে হবে, সেই পার্টি অপ্রাসঙ্গিক কথা বলেন যে বিহার অবশ্যই বড্ড অপ্রাসঙ্গিক কথা বলেন। বছরের পার্টি অফিস আপনারা খুলতে পারেননি, উনি যে 15 বছরের পার্টি অফিসের বাইরে আপনারা যেতে পারেননি। বিজেপি আসার পরে সেই 15 বছর পরে পার্টি অফিস খুলে ধূপ ধুনো দিয়ে লোককে বলছেন, সেই কনফিডেন্স ওরা পেয়েছে। কারণ আমরা বলেছি ভয় পাওয়ার জায়গা নেই, ভরসায় কাজ করুন। যে বসে এটাও বলছে হ্যাঁ শুভম, এটাই কথা হচ্ছে। একদিকে যেমন প্রশ্ন থাকছে, একদিকে যেমন প্রশ্ন থাকছে যে কেন এই কনফিডেন্সটা পাচ্ছেন, আপনি সঠিক প্রশ্ন করছেন। তার উত্তর এটাই হতে পারে যে এবার আইনের শাসন ফিরেছে, কনফিডেন্স ফিরেছে, কারণ এখন সে জানে যে সে যদি তথ্যগুলো বলে তাহলে কেউ তাকে অ্যারেস্ট করবে না, তার কোনো ক্ষতি হবে না। তাই নয় কি শুভম? শেষ করো। প্রথম কথা, আমি যেটা এই বিষয়ে একটাই কথা বলবো, সেটা হচ্ছে সরকারে যেই থাকুক চোরের ভয় পাওয়ার কথা, চোর ভয় পাচ্ছে না, এটা আশ্চর্যের বিষয়। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল। প্রথম হচ্ছে আজকে যেটা মূল অভিযোগ, উস্কানিমূলক বক্তৃতা। আমি তোমায় আগেও বলেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে যে কথা বলেছেন, পরের দিনই ইলেকশন কমিশনের উচিত ছিল তার প্রচার ব্যান করে দেওয়া, কিন্তু হেলিকপ্টারে চড়ে উনি প্রতিদিন প্রচার কন্টিনিউ করেছেন। এটা প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে এমএলএদের স্বাক্ষর জালিয়াতি। তৃতীয় যেটা অরিন্দম দা বলার চেষ্টা করছিলেন, ওই দক্ষিণ 24 পরগনার সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে যে অনিয়ম এবং একটি মেয়ের পা বাদ যাওয়া শুধু নয়, আপনারা জানবেন যে বেআইনি ডায়াগনস্টিক যন্ত্র ব্যবহার করা হয়েছিল সেখানে। এই রকম সিরিয়াস অভিযোগ। এবং সর্বশেষ যেটা সবথেকে বড় অভিযোগ, এসএসসি দুর্নীতি। যে এসএসসি দুর্নীতিতে সবাই বলেছে, সাধারণ মানুষ বলছে যে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত। আমি বলছি এইরকম সিরিয়াস অভিযোগ থাকার পরেও তোমরাই বলতে, বিজেপি নেতারাই বলতো, তোমরা কেউ অস্বীকার করতে পারবে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবেই হবে। আর আজকে আমি যখন আইনের নিয়মে না হবে, আইনের নিয়মে না হবে না। শুভম একটা কোশ্চেন আছে, এক সেকেন্ড শুভম, একটা প্রশ্ন। আপনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একটা সেকেন্ড উত্তর দিতে সুবিধা হবে। আমি বলছি, আমি যখন ঢুকলাম স্টুডিওতে তখন তোমার কথাই শুনলাম যে তাহলে কি গ্রেপ্তারও হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বলছি গ্রেপ্তার হবে না, গ্রেপ্তার হতেও পারে না, নিশ্চয়ই হবে না। আমি প্রশ্ন করছি, আপনি বলছিলেন বিজেপি সরকারের স্পিচ বন্ধ করা হলো না, আপনি বললেন যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পিচ বন্ধ করা হলো না। আমার মনে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারটা যখন সার্চ করা হয়েছিল, ইন্ডিজোটের সমস্ত নেতারা কেমন যেন হঠাৎ খেকে উঠেছিল যে গণতন্ত্রের উপর আঘাত এসেছে, তাই জন্য বিরোধীদের হেলিকপ্টার সার্চ করছে। এটা স্পষ্টভাবে আমরা খবর করেছিলাম। স্যার আপনি আজকে বলছেন কেন স্পিচ বন্ধ করা হলো না, ইন্ডিজোটের নেতারা উঠে এসে সেই সময় প্রতিবাদ করেছিল কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার সার্চ করা হয়েছে। আরো একটা দ্বিচারিতার কথা বলি, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে একজন বাম জীবিত আর
আর একজন বাম মৃত নেতা সীতারাম ইয়েচুরি আর প্রকাশ কারাট একই টেবিলে বসে বৈঠক করতেন। আসি এবার কাসেমদার কাছে আসি। কাসেমদার কাছে, আরে চাচাতে থাকলে সবাই চাচাতে পারে, একই সঙ্গে সবাই চাচালে কারুর কথা শোনা যাবে না, শুভম কারুর কথা শোনা যাবে না। প্রশ্ন তো অনেক উঠতে পারে, প্রশ্ন উঠতে পারে সীতারাম ইয়েচুরি এবং প্রকাশ কারাট একই টেবিলে বসে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন, এটাও প্রশ্ন উঠতে পারে। এত যদি দুর্নীতিবাজ হন মুখ্যমন্ত্রী সবসময় আপনি চুপচাপ থাকুন। নবান্নয় গিয়ে বিমানবাবুর ফিশ ফ্রাই খাবার গল্প এখানে বলবেন না। আপনারা খেয়েছেন, কথার সাথে কোন কথা বলেন? সময় কম আছে, আমি আপনার থেকে অনেক 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড। কাসেমদা আনইন্টারাপ্টেড, ক্যামেরার দিকে, কাসেমদা ক্যামেরার দিকে। 30 সেকেন্ড, 30 সেকেন্ড, 30 সেকেন্ড। কাসেমদা আনইন্টারাপ্টেড, ক্যামেরার দিকে। শুভমের অডিওটা বলুন। 30 সেকেন্ড। মদনটা চলে গেল, কুণালটার কাছাকাছি রইল না, পিসির কাছে রইল শুধু ভাইপোটা। গোটা বাংলার মানুষ একটা চিত্র দেখার অপেক্ষায় আছে, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন কোন মুহূর্তে গ্রেপ্তার হবে। আগে মানুষ ঘড়ির কাঁটা টিকটিক করে দেখতেন, এখন মিনিট দেখেন না, শুধুমাত্র সেকেন্ডে সেকেন্ডে মানুষ দেখছেন ভাইপো অভিষেক ব্যানার্জি গ্রেপ্তার হবে কখন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। গোটা বাংলার মানুষ আজকে কয়লা, গরু, বালি সমস্ত সব কিছুতে দুর্নীতিতে যে লোকটি যুক্ত, যিনি বাংলাকে অবিসংবাদিত নিজের মাটি ভেবে নিয়েছিল, যে মাটিতে অন্য কারোর অধিকার ছিল না, অহংকার, অহমিকা, দম্ভ, কোনো মিটিংয়ে বা জনসভায় ডিজে বাজানোর বাজনা কিংবা রবীন্দ্রসঙ্গীত আর বাজবে না, কিংবা তোর বাপকে ডাক আমি এখানে এসেছি 1 কিলোমিটার দূরে, সেই সব উস্কানিমূলক ভাষণ বা নির্বাচনের পরে নতুন চুল্লি হবে ফলতায়, বিরোধীদের অনেক হাটপেল করবে, তাকে জ্বালিয়ে দেওয়া হবে। দীর্ঘ 15 বছরে ভারতীয় জনতা পার্টির প্রায় 350-400 কর্মীরা খুন হয়েছেন, প্রায় 2.5 লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছেন, ইত্যাদি ইত্যাদি অনেক লড়াই, আন্দোলন, সংগ্রামের, শুনুন না, আচ্ছা সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়েই পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসছে। তাই বলি শুধুমাত্র সময়ের অপেক্ষা, শুধুমাত্র সময়, দাঁড়ান না দাদা, শুধুমাত্র সময়ের অপেক্ষা। অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবেন, গ্রেপ্তার হবেন। আমরা একটা বলে নিই ছন্দ আকারে, চাকরি খেলি, বালি খেলি, বাদ দিলি না কয়লা, এসব খেয়ে এবার হলো জামা কাপড় ময়লা, সোনা পাচার, নারী পাচার, পাচার করলি গরু, এবার ভাইপোর জেল যাত্রা শুরু, শুধু সময়ের অপেক্ষা। কালের দেওয়ালে লিখন তৈরি হয়ে গেছে। আবার আসি, আবার আপনাকে 30 সেকেন্ড দিচ্ছি, প্রত্যেককে 30 সেকেন্ড দেব কনক্লুডিং কমেন্ট। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাতে চাই। মদন মিত্র, অনুব্রত সবাই ছেড়ে যাওয়ার পর আজকে আবার মদন মিত্র যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় একটি ফেসবুক লাইভ করেছেন, সেখান থেকে একটি বক্তব্য আমি তুলে ধরছি। কেন তুলে ধরছি? কারণ এই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে খুব রেলিভেন্ট। শুনুন কি বলছেন পিসি। যাদের বলছেন ভয়হীন বলে পুলিশকে দেখে এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছেন, তারা একটু শিক্ষা নিন। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। তো অভিষেকের বউ যদি 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে সাক্ষী দিতে, তাকে ডেকে পাঠানো হয়েছিল, তখন আপনাদের মনে নেই? আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25টা-30টা কেস দেয়া হয়েছে। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারত। তাহলে যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে, যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। এরাই লড়বে, তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব দোষ ক্ষমা হয়ে গিয়েছে, আজ ঘোষণা করে দিলেন পিসি মমতা বন্দ্যোপাধ্যায়। 10 সেকেন্ডস করে প্রত্যেকের কাছে আমি কনক্লুডিং রিমার্ক নেব। দীপঙ্কর দা। দেখুন, অন্ধ ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে একেবারে কুরুবংশ ধ্বংস করে দিয়েছিলেন, ঠিক তেমনভাবে মমতা ব্যানার্জি এই ভাইপো স্নেহে আবার অনেকে অনেক কিছু বলে সম্পর্কের ক্ষেত্রে, তার স্নেহের জন্য তৃণমূল কংগ্রেস ধ্বংসের কোনো ব্যাপার না, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি তাতে কিছু যায় আসে না। কিন্তু যে অন্যায়গুলো এই বাংলার বুকে করেছে এই দলের নামে, তার বিচার হবে। বিচার আমাদের কথাই হয় না, বিচার আইনের মাধ্যমে হয়। আইনের
যদি ভুবন মানে অভিষেক তার পিসিমাকে ওর মাসিমাকে কি বললেন? যদি কানটা ছিঁড়তে পারতো তাহলে হয়তো আজকে তিনি টের পেতেন। দেখো পুরোটাই কৌশল, কিচ্ছুটি হবে না, এইভাবেই চলবে। অভিষেককে শিখণ্ডী করে মমতা ব্যানার্জি বহাল তবিয়াতে যে সাম্রাজ্য আর্থিক অর্থ, তো ওর হাতে তো অর্থটা আছে, সেটা চালিয়ে যাবে, এইটা সাইফুন করবে। স্যার বলুন 30 সেকেন্ডস অরিন্দম আচার্য 10 সেকেন্ডস। আজকে আমাদের এক্স মুখ্যমন্ত্রী বললেন যে 25 থেকে 30টা নাকি কেস হয়েছে। উনি বোধহয় ভুলে গেছেন যে বিরোধী দলনেতা যিনি ছিলেন শুভেন্দুবাবুর এগেনস্টে 36টা কেস হয়েছে এবং একটা পারমিশন কোর্টে যাবে, রাস্তায় যাবে, তার জন্য 105টা পর্যন্ত হাইকোর্ট থেকে অপটেন নিতে হয়েছে। শেষ করছি একটা কথা বলে, ওই যে আমাদের শোভনবাবু যে কথাটা বললেন না অনুব্রত বাবুর মণ্ডলের, দেখুন আমরা চাকরি করেছি, মার্ডার কেসে যদি কেউ সাক্ষী না দিতে চায় সেটা হচ্ছে তার ভয়, সেটা হচ্ছে যে ডিসক্রেডিট অফ দ্য আইও। আইওকে ঠিক করতে হবে যে তার ভয়টা দূর করিয়ে দিয়ে আজকে ভয়টা ছিল না বলে কিন্তু অনুব্রত মণ্ডল কথা বললেন। সুদীপ্ত সরকার 10 সেকেন্ডস। দেখুন একটা কথা পরিষ্কার বলি, কাসিমদা বারবার আমাকে বলছে, কিন্তু কাসিমদা যখন তৃণমূলের কর্মী ছিলেন তখন কিন্তু কাসিমদাও কিন্তু আর আরেকটা কথা হচ্ছে পরিষ্কার করে বলি যে যারাই আজকে বলছে ঠিক আছে যে আমি টাকা দিচ্ছি এই দিচ্ছি, আইন কিন্তু তাদেরকে স্পেয়ার করবে না। ঠিক, আইন কিন্তু তাদের জন্য, তারা যে ক্রাইমের সাথে যুক্ত তারা নিজেরা অ্যাডমিট করে নিচ্ছে। এবং সবথেকে বড় আজকের অনুব্রত ওর ভয়েসটা আজকের অনুব্রত বলেই দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চোখ দিয়ে দেখতেন না, কান দিয়ে দেখতেন, তাই বাংলার মানুষ ওই অপেক্ষায় আছে। বলো হরি হরি বল, ফেসে গেল, চুটে গেল ভাইপোর ঢোল। বেশ 10 সেকেন্ড শুভম একদম। অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, তৃণমূল সরকারের সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতাদের আমরা শাস্তি চেয়েছি। যে প্রকাশ্যিক বড়াই গরু পাচারে অভিযুক্ত বলে বিজেপি নেতারাই আগে বলতেন গরু হচ্ছে বিজেপির কাছে মা, অর্থাৎ বিজেপি নেতাদের মা পাচারে অভিযুক্ত, তাকে আজকে বিজেপি দলে নেওয়া হয়েছে। আমি পোল রেজাল্ট দেব, প্রত্যেক দুর্নীতিগ্রস্তের শাস্তি চাই। আমি মনে হয় মুখ্যমন্ত্রী নিজেও বলেছিলেন যে দলেই থাকুন, যেভাবেই থাকুন, যে কোনো ক্যাম্পেই থাকুন, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল তারা শাস্তি পাবেন, মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন। আশা করি সেই মতোই প্রত্যেকের শাস্তি হবে। আমি পোল রেজাল্ট নেব। আজকে দর্শকদের প্রশ্ন করেছিলাম তারা কি বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এবার জেলে যাবেন? আমি দর্শকদের পোল রেজাল্টটা বলছি। ফেসবুকে 82% বলছেন হ্যাঁ, এবার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন। ইউটিউবে পরেটা দেখাবো, ইউটিউবে হ্যাঁ বলছেন 92%। দর্শকরা বলছেন কণ্ঠস্বরের পরীক্ষার পর তারা নিশ্চিত এবার ভাইপো জেলে যাবেন। এক্স হ্যান্ডেলে 79% বলছেন হ্যাঁ, কোট অ্যান্ড কোট চোর ভাইপো এবার জেলে যাবেন, এই নিয়ে তারা নিশ্চিত। গত 40 মিনিটে টোটাল প্রায় 35,000 ভোট পড়েছে, তার মধ্যে বেশিরভাগ মানুষ মনে করছেন এবার ভাইপো জেলে যাবেন, সরকারের ওপর তাদের আস্থা রয়েছে, এমনটাই প্রকাশ পাচ্ছে এই পোল রেজাল্টে। ফিরছি ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজ, কিশোর অগ্নিবাণে ইডি স্ক্যানারে লিপস অ্যান্ড বাউন্স, রিভার্স ট্রেডিংয়ে বেআইনি লেনদেনের অভিযোগ লিপস অ্যান্ড বাউন্সের বিরুদ্ধে 2021 সালে 7 লক্ষ টাকা জরিমানা সেবির, 45 দিনের মধ্যে জরিমানা জমার নির্দেশ। লিপস অ্যান্ড বাউন্সের বিরুদ্ধে নির্দেশ ভাঙার অভিযোগ, সেই তদন্তে ইডি স্ক্যানারে লিপস অ্যান্ড বাউন্স। কিশোর অগ্নিবাণে ব্রেকিং নিউজ, এবার লিপস অ্যান্ড বাউন্স ইডি স্ক্যানারে। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রান্না খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।